ছোট্ট এই বনটির নাম হলো মধুবন। এই বনের পাখিরা ছিল ভীষণ ভালো। তারা সব সময় পরিশ্রম করত আর আনন্দের সাথে দিন কাটাতো। কিন্তু আজকের এই গল্পটি ছিল কালু কাকুলিকে ঘিরে, যারা ছিল ভীষণ অলস। অলসতার জন্য বনের সব পাখিরা তাদের এক নামে চিনতো। উফ বাবা, বনের পাখিরা সবাই দলে দলে মোড়ল বাবুর বাড়িতে যাচ্ছে ময়ূরের নৃত্য দেখার জন্য। শুধুমাত্র আমি যেতে পারছি না এই ডিমে তা দেওয়ার জন্য। ধুর ধুর, এই কালু, এই ওঠো বলছি, ওঠো। উফ, কি হয়েছে কি কাকুলি, এভাবে ঘুম ভাঙিয়ে দিচ্ছ যে? কি হয়েছে শুনি, শান্তি দিবে না নাকি? শান্তির কথা বলছো? সারাদিনে তো আমাকে একটু খাবার এনে দাও না, এদিকে আমাকে কত কষ্ট করে ডিমে তা দিতে হয়। কি আর কষ্ট করো শুনি, সারাদিন তো বসেই থাকো। শোনো, এখন কি জন্য ঘুম ভাঙালে সেটা বলো। শোনো, সবাই মোড়ল বাবুর বাড়িতে যাচ্ছে ময়ূরীর নৃত্য দেখতে, আমিও গেলাম। তুমি ডিমগুলো দেখে রেখো, বনে সাপের উৎপাত বেড়েছে। কাকুলি ছুটে চলে মোড়লের বাড়ির দিকে। এদিকে কালু আবারও আগের মতো পড়ে পড়ে ঘুমাতে থাকে। মাঝেই ডিম দুটো ফাঁকা বাসাতেই পড়ে থাকে। এভাবেই কালু কাকুলির ডিমের প্রতি কোনো যত্ন ছিল না। এই রে, কাকুলি দিদি তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো ডিম দুটো নষ্ট হয়ে যাবে। কাকুলি দিদি, এই কাকুলি দিদি, ওঠো ওঠো বলছি। হ্যাঁ, কি হয়েছে টুনি, এভাবে ঘুম ভাঙিয়ে দিলে কেন শুনি? তুমি ডিমে তানা দিয়ে ঘুমাচ্ছ, তাই তোমাকে ডাকছি। ডিম নষ্ট হবে তো। আর তোমরা কতদিন এভাবে বাসে থাকবে শুনি? সামনে তো বৃষ্টি। একেই তো ঘুম ভাঙিয়ে দিয়েছিস, তার উপর আবার জ্ঞান দিচ্ছিস। আমার ডিম নষ্ট হলে তোর কি শুনি? যা এখান থেকে, যত সব। টুনি কাকুলির কথায় মন বেয়ে ফুটে দুটো ছানা বের হয়। ঠিকভাবে পুষ্টি না পাওয়ার কারণে ছানা দুটো ভীষণ দুর্বল হয়। মা, ও মা, আমার যে খিদে পেয়েছে, আমাদেরকে কিছু খেতে দাও মা। মরণ, ডিম ফুটে বের হতে না হতে কি না তোর ক্ষুধা লেগে গেল? আমি নিজেই খাবার পাই না, আর তোকে আমি খাবার কি করে দিব শুনি? তাহলে কি আমি না খেয়ে থাকবো মা? দাঁড়া, তোদের বাবাকে বলি তোদের জন্য খাবার নিয়ে আসতে। কালু, এই কালু, টুনির বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসো তো। যাও, আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আমি পারবো না কাকুলি, তুমি যাও। কালু কাকুলি দুজন অলস থাকার কারণে কেউ আর টুনির বাড়িতে খাবার চাইতে যায় না। তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। বোন, বোন, বাবা মা তো ঘুমিয়ে পড়েছে। আমার মনে হয় আমাদের নিজেদের খাবার নিজেদেরকেই জোগাড় করতে হবে। কিন্তু আমাদের উঠতে শিখতে তো আরো 2 দিন লাগবে। তাহলে এখন আমরা উড়ে যাবো কি করে শুনি? আর খাবারই বা জোগাড় করবো কি করে? তোদের কোথাও যেতে হবে না, আমি খাবার নিয়ে এসেছি। নরম খাবার, খেয়ে নে তোরা। খাবার? কিন্তু তুমি কে? আমি হলাম তোদের টুনি মাসি, পাশে আমার বাড়ি। তোদের খিদে পেলেই আমার কাছে আসিস, কেমন? পাখিগুলোর বাসা কত সুন্দর, কত বড় বড় বাড়ি, কত মজার মজার খাবার খাইয়ে যা। আর আমাদের দেখ গাছের ডালে বাড়ি। আমাদের বাড়ি হবে কি করে বোন বল? এই পাখিরা তো অনেক পরিশ্রম করে, কিন্তু আমাদের বাবা মা তো অলসতা করতে করতে সেকেলের পাখি থেকে গেল। দেখছিস না আমরা গাছের ডালে থাকি। দুই ভাই বোন যখন এভাবে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় সুখীর সাথে দেখা হয়ে যায়। আরে, তোমরা কালু কাকুলের 2 ছানা না? ও মা, কি সুন্দর দেখতে। তা কোথায় যাচ্ছ তোমরা 2 ছানা শুনি? বনে ফুল খুঁজতে যাচ্ছে মাসি। আমাদের জন্য তো বাবা মা কোনো খাবারের ব্যবস্থাই করে না, তাই নিজেরাই খাবার খুঁজতে যাই। সত্যি, এই কালু কাকুলে যে কিভাবে এই সুন্দর ছানা দুটোকে দেখে অলসতা করে আমার জানা নেই। তোরা আমার সাথে চল ছানারা, আমি তোদের খাবার খেতে দেব। সুখী 2 ছানাকে খাবার খেতে দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসে। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন ছানা খাবারের অভাবে দুর্বল হতে থাকে। পাখিরা কালু কাকুলিকে অনেক বোঝালেও তারা কোনো কথাই শোনে না, উল্টো পাখিদের দুটো কথা শুনিয়ে দেয়। পারি না, পারি না, আমি কি ধরতে পারি না। তোর থেকে আমি বেশি দৌড়াতে পারি, আমি উঠতেও পারি। তোকে এই দেখ, তোকে আমি এক্ষুনি ধরছি। আমরাও তোদের সাথে খেলবো। আমাদের খেলাই নেই না, তোরা
কত মজা করে খেলিস। তুই আমাদের সাথে খেলবি কি করে রে কুহু? তুই যে দুর্বল, তোদের দুই ভাই বোন কিছু ধরতেই তোরা পড়ে যাবি। টুকির এমন কথা শুনে বাকি পাখিরা ভীষণ হাসতে থাকে আর পাখিদের এমন হাসি দেখে দুই ছানা ভীষণ কষ্ট পায়। ভাই দেখ, পাখি ছানারা আমাদের দেখে কত মজা করে, আমারও সবার মতো দিন কাটাতে ইচ্ছে করে ভাই। কাঁদিস না বোন, কাঁদিস না। তুই দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের কেউ খেলা নেয়নি তো কি হয়েছে? চল আমরা দুই ভাই বোন একাই খেলবো। তারা দুই ভাই বোন একা একাই খেলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। শোনো কালু, এভাবে না খেয়ে থাকতে আমার একদম ভালো লাগে না। তোমাকে কতবার বলবো আমাদের জন্য খাবার কিনে আনতে, সারাদিন তো শুধু শুয়ে বসে থাকো। আর তুমি কি করো শুনি? বাজার ঘাট নিয়ে এলে তো সেই সব কিছু ফেলে দাও রান্নার ভয়ে। তোমার জন্য কে এভাবে প্রতিদিন ফল খুঁজে আনবে শুনি? তৈরি করা খাবার চাও তাই না? বনের অন্য পাখিদের মতো তো একটু পরিশ্রম করতে পারো তাই না? কালু কাকুলি এভাবেই ঝগড়া করতে থাকে আর তাদের এই ঝগড়ার মাঝে শিকার হয় দুই ছানা। তারা দিন দিন আরো কষ্ট করতে থাকে। বলছিলাম কি কবুতর দাদা, আমাকে একটু খাবার বাকিতে দাও না, ঘরে যে কোনো খাবার নেই। তোর ঘরে আবার খাবার আছে নাকি কালু? থাকিস তো ছোট্ট বাসাতে, আর তোকে খাবার ধার দিব কি করে শুনি? তুই তো কোনো কাজই করিস না, শোধ করবি কি করে? তাই অযথা সময় নষ্ট করিস না তো, যা এখান থেকে। কবুতর কালুকে কোনো খাবারই বাকিতে দেয় না। ও বাবা, কাজবাজ করতে আমার একটুও ইচ্ছে করে না। এদিকে বাড়িতে কোনো খাবারই নেই, এখন যদি খালি হাতে বাড়িতে যাই তাহলে তো কাকুলি আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। তার থেকে ভালো আমি এই গাছের তলাতেই ঘুমিয়ে পড়ি। কালু সেই গাছতলাতেই ঘুমিয়ে পড়ে। এদিকে দুই ছানা মায়ের কাছে খাবারের জন্য কাঁদতে থাকে। উফ বাবা, কাঁদিস না তো আমার কানের কাছে, যা বনে গিয়ে নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে খা, আমার বড্ড ঘুম পাচ্ছে। মায়ের কথা শুনে দুই ছানা হতাশ হয়ে খাবারের খোঁজে গভীর বনে চলে আসে আর চারদিক ফলমূলের গাছ খুঁজতে থাকে। এমন সময় হঠাৎ তারা একটি বড় রূপার মরিচ পায়। ভাই ভাই, ওই দেখ একটা কত বড় মরিচ। হ্যাঁ বোন, দেখেছি, কিন্তু মরিচ এমন চকচক করছে কেন? এটা কি সত্যি কোনো মরিচ? চল তো দেখি ঠুকরিয়ে, এটার ভিতরে কি আছে। এরপর দুই ভাই বোন রূপার মরিচ ঠোকরাতে থাকে আর ঠোকরাতে ঠোকরাতে এক সময় সেই মরিচের ভেতর থেকে একটা পরী বের হয়ে আসে, যা দেখে দুই ভাই বোন ভয় পেয়ে যায়। তুমি কে? তোমার দেখছি দুটো দানাও আছে, আমাদের তুমি কোনো ক্ষতি করো না। তোমরা তো আমাকে বাঁচালে, তাহলে তোমার ক্ষতি করব কেন শুনি? আসলে আমাকে এক তান্ত্রিক এখানে বন্দি করে রেখেছিল আর বলেছিল যদি কোনো দুই ছানাই মরিচ ঠুকরিয়ে খেতে চাই তাহলে আমার মুক্তি। আমি হলাম পরী আর এই পরীকে তোমরা বাঁচালে। ও, তুমি পড়ে? তাহলে জাদু জানো? জাদু জানলে আমাদের কিছু খেতে দাও না, বড্ড ক্ষুধা পেয়েছে। ঠিক আছে, খেতে দিব। তার আগে বলো, তোমরা এত ছোট হয়ে এই বনে কি করছো? এরপর দুই ছানা পরীকে সব কথা খুলে বলে। কি, তোমাদের বাবা মা এত খারাপ? ওরা নিজেরা অলসতা করে কিনা তোমাদের কষ্ট দিচ্ছে? ওদের এবার উচিত শিক্ষা দিব। আরে আরে, মৌমাছি এলো কোথা থেকে? হ্যাঁ মৌমাছি আয়। আর হে কি পড়ি? পড়ি এখানে কেন? তোদের অলসতা কাটানোর জন্য পাখি। এবার তোরা লাফাতে থাক। খুব ছানাদের কষ্ট দেয়া তাই না? এবার বুঝবি মজা। ওরে বাবারে, আমাদের বাঁচাও পড়ি, আর অলসতা করব না আমরা। তবু এই মৌমাছি সরাও, আমাদের যে ভীষণ ভয় করছে, যদি কামড় দেয়। কালু কাকুলি ভীষণ ভয় পেয়ে যায় আর লাফাতে থাকে। এরপর তারা পরীকে কথা দেয় যে তারা আর অলসতা করবে না, আর পরীও মৌমাছি সরিয়ে নেয়। ঠিক আছে, আমি তোদের বাড়ি আর খাবার দিয়ে যাচ্ছি। এরপরেও যদি তোরা অলসতা করিস তাহলে আমি আবার আসব। এরপর পরী তাদের সাহায্য করে চলে যায়। এরপর থেকে কালু কাকুলি আর অলসতা করে ছানাদের কষ্ট দেয়নি। না বলে ওঠে, আজ অনেক গল্প করলাম, দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চললো, তাড়াতাড়ি কিছু বাঁশ কেটে আনি, তা না হলে যে আজ বাজার করতেই পারবো না। বেবে, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলবি রে মা, তাড়াতাড়ি বল।
বলি তুমি তো বাঁশ কেটে বিক্রি করছো, তাহলে বাঁশ বিক্রি না করে ওই বাঁশ দিয়ে আমাদের ঘরটা সাজাও না কেন বাবা? বৃষ্টি হলে তো আমাদের ঘরে থাকাই যায় না বাবা। ঘর ঠিক করার মতো যে আমার কাছে কোনো টাকা নেই রে মা। বাবা, এবারের বৃষ্টিতে যদি আমাদের ঘরটা ভেঙে যায়। টোনা, তুমি যাও তো, মেয়েদের কথায় কান দিও না, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে। টুনি, দাটা দাও তো। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি দা নিয়ে আসছি। এরপর টুনি ঘর থেকে দা এনে টোনার কাছে দেয় আর টোনা দা নিয়ে জঙ্গলে চলে যায়। বাঁশ কাটা তো শেষ হলো, এবার বাঁশগুলো বিক্রি করতে হবে। টোনা বাঁশগুলো নিয়ে বাজারে যায়। সে বাঁশগুলো বিক্রি করে কিছু বাজার করে বাড়িতে চলে আসে। টোনা বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে যায়। টুকি, টুনটুন, খেতে আয় বলছি, তোদের বাবা তোদের জন্য বসে আছে। আমরা চলে এসেছি মা, তাড়াতাড়ি খেতে দাও। আকাশ দেখে মনে হচ্ছে আজ খুব জোরে ঝড় বৃষ্টি হবে। ভয় পাস না মা, কিছুই হবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড় যা। এরপর তারা সবাই একসাথে খেয়ে ঘুমাতে চলে যায়। গভীর রাতে টোনা স্বপ্ন দেখে সোনার বাঁশের। আমি কোথায় এলাম? আমার চারদিকে তো সোনার বাঁশ, এবার আমার মেয়েদের বোনের ইচ্ছা পূরণ হবে। এমন সময় বাঁশবাগান থেকে কেউ কথা বলে ওঠে, এটা তোর বাড়ির পাশের জঙ্গল, এখান থেকে তোর যত ইচ্ছে সোনার বাঁশ নিয়ে যা। তুমি সত্যি বলছো? কিন্তু তুমি কে? ওগো, তুমি এমন কেন বিড়বিড় করছো? ওঠো, ওঠো বলছি, কি হলো? ওঠো। কে 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 আমাকে ডাকছে? ও তুমি, আমার কত সুন্দর স্বপ্নটা তুমি একেবারে ভেঙে দিলে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি যে ভয়ে মরছি, না জানি কখন ঘরটা ভেঙে যায়, আর তুমি পড়ে আছো তোমার স্বপ্ন নিয়ে। তাই তো, বাইরে তো অনেক ঝড় উঠেছে, ঘরেও তো দেখি বৃষ্টি পড়ছে। কি হবে এখন? রাত যত বাড়তে থাকে ঝড় বৃষ্টিও তত বাড়তে থাকে। প্রচন্ড ঝড়ে টোনাদের ঘরের কিছু অংশ ভেঙে যায়। পরের দিন সকালে আমার যে ঘরটা যে ভেঙে গেল, এবার আমরা কোথায় থাকবো বাবা? বাবা জানো, কালকে আমি খুব ভয় পেয়েছিলাম। ভয় পাস না মা, সৃষ্টিকর্তা কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে দিবে। টুনি, আমি গেলাম। তুমি এখন আবার কোথায় যাচ্ছ? আজকেও তো মনে হয় ঝড় বৃষ্টি হবে। টুনি, আমাকে তো আমার মেয়েদের থাকার একটা ব্যবস্থা করতে হবে। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এই কথা বলে টোনা বাড়ি থেকে বের হয়ে বনের ভেতরের গহীন জঙ্গলে ঢুকে পড়ে। যে করেই হোক আমাকে ওই সোনার বাচ্চার খুঁজে বের করতেই হবে, কিন্তু কোথায় পাবো, কোথায় পাবো সোনার বাচ্চার? এ কথা বলে টোনা সোনার বাঁশবাগানের খোঁজে আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তো জঙ্গলের গভীরে চলে এসেছি। এ কথা বলে টোনা এক গুহার মধ্য দিয়ে অন্য বনে প্রবেশ করে। এ কি, আমি কোথায় এলাম? কি সুন্দর চারদিকটা, আমি তো আগে কখনো এমন সুন্দর জঙ্গল দেখিনি। আমি স্বপ্ন দেখছি না তো আবার? এরপর টোনা হঠাৎ করে সেই সোনার বাঁশবাগান দেখতে পায়। ওই তো আমার স্বপ্নে দেখা সেই সোনার বাঁশবাগান। আমার যে কি আনন্দ লাগছে, কি বলবো। বাঁশবাগান থেকে সোনার বাঁশ নিয়ে সেটা বিক্রি করে আমি একটা সুন্দর ঘর বানাবো। এরপর টোনা যখনই সোনার বাঁশবাগানের কাছে যায় তখনই কিছু একটা ধাক্কা খেয়ে পড়ে যায়। আরে আরে, এখানে তো কিছুই নেই, তাহলে আমি কিসে ধাক্কা খেলাম? এখানে কি আছে সেটা ভেদ করে আমি সোনার বাঁশবাগানের কাছে যেতে পারছি না। ঠিক সেই সময় একটা বুড়ি কথা বলে ওঠে। এখানে একটা অদৃশ্য দেয়াল আছে, যেটা ভেদ করে তুই ওই সোনার বাঁশবাগানের কাছে যেতে পারবি না। কেন পারবো না বুড়িমা? কারণ এই দেয়ালটা আমি দিয়েছি, আর সবার ভালোর জন্যই দিয়েছি। বুড়িমা, আমি যে অনেক গরিব, আমি বাঁশ কেটে তা বিক্রি করে সংসার চালাই। আমার যে সোনার বাঁশ খুবই প্রয়োজন। তুই ওখানে গেলে বন্দি হয়ে যাবি। কিন্তু কেন বুড়িমা? তোর মতো যারা বাঁশের ব্যবসা করে তাদেরকে ডাইনি স্বপ্নে সোনার বাঁশ দেখিয়ে লোভ দেখিয়ে এখানে নিয়ে আসে। ডাইনি? মানে কি? এসব কি বলছো বুড়িমা? হ্যাঁ হ্যাঁ, ডাইনি।
এরপর ডাইনি সবাইকে ওই সোনার বাসের ভেতরে বন্দি করে রাখে। কিন্তু বুড়িমা, এতে ডাইনির লাভ কি? ওই ডাইনি সব পাখিদের শক্তি ডাইনির কাছে নিয়ে নেয়। তুমি তাহলে সবাইকে বাঁচানোর জন্য এই অদৃশ্য দেয়াল দিয়েছো? হ্যাঁ, আমি ডাইনিকে অনেকবার মারতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাহলে ডাইনি মরবে কি করে? সেটা জেনে তোর লাভ নেই, তুই বড্ড বেশি কথা বলছিস। আমি তো এই সোনার বাস নিয়েই ছাড়বো। যা তো যা, যা এখান থেকে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। এরপর টোনা বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে আর একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। শয়তান ডাইনি, আমি তোকে কারো ক্ষতি করতে দিব না। তোর মনের ইচ্ছে আমি পূর্ণ হতে কিছুতেই দিব না। তার মানে বুড়িমা সত্যি বলছে? তোকে তো এই জাদুই দণ্ড দিয়ে আমি মারবই, এই বনকে আমি উদ্ধার করবই করব। তার মানে বুড়িমার জাদুই দণ্ড দিয়েই ডাইনিকে মারতে পারবো? এরপর অনেক সময় কেটে যায়, বুড়িটা একটা গাছের গোড়ায় ঘুমিয়ে পড়ে। এই সুযোগ, এবার জাদুই দণ্ডটা চুরি করতে হবে। এরপর টোনা সেই জাদুই দণ্ডটা চুরি করে নিয়ে নেয়। জাদুই দণ্ড, অদৃশ্য দেয়াল ভেদ করে আমাকে সোনার বাঁশবাগানে যেতে দাও দেখি। সাথে সাথে অদৃশ্য দেয়াল সরে যায়, টোনা সোনার বাঁশঝাড়ের কাছে যায়। তখনই সেখানে ডাইনি এসে হাজির হয়। আমি জানতাম তুই আসবি, এবার তোকেও আমি সবার মতো বন্দি করে রাখবো। তুই আমাকে বন্দি করতে পারবি না ডাইনি, তার আগে আমি তোকে মেরে ফেলবো। তুই আমাকে মারবি? ডাইনি এ কথা বলতে বলতেই টোনা ডাইনির বুকে জাদুই দণ্ডটা ছুঁড়ে মারে। সাথে সাথেই ডাইনি ছটফট করতে থাকে। জ্বলে গেল, উফ, আমার সমস্ত শরীর জ্বলে গেল। আহ, মরে গেলাম, বাঁচা, আমাকে কেউ বাঁচা, আমি তোর সব কথা শুনবো। এ কথা বলে ডাইনি সেখানে ধ্বংস হয়ে যায় আর সেই বৃদ্ধা সেখানে চলে আসে আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি পেরেছো ডাইনিটাকে ধ্বংস করতে। সে যে আরো কত পাখির শক্তি নিয়ে নিত তার কোনো ঠিক নেই। ধন্যবাদ কেন দিচ্ছেন বুড়িমা? চলো, আর যারা বন্দি আছে আগে তাদেরকে মুক্ত করি। আচ্ছা ঠিক আছে, চলুন বুড়িমা। এরপর বৃদ্ধা আর টোনা সোনার বাঁশবাগানের কাছে যায় আর সবাইকে সেই জাদুদণ্ড দিয়ে মুক্ত করে দেয়। টোনা, আজ তোর জন্য আমি সবাইকে মুক্ত করতে পেরেছি। তোর যত ইচ্ছে এখান থেকে সোনার বাস নিয়ে যা। অনেক ধন্যবাদ বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। বুড়িমা, আমাদের সকলকে উদ্ধার করার জন্য আপনার কাছে আমরা চিরঋণী হয়ে রইলাম। তোমাদের বাঁচিয়েছে এই টোনা, ওকেই তোমরা ধন্যবাদ দাও। এরপর সবাই টোনাকে ধন্যবাদ দেয়। টোনা সোনার বাঁশবাগান থেকে কিছু সোনার বাঁশ নিয়ে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। কোথায় ছিলে তুমি সারাদিন? জানো আমি কত চিন্তা করছিলাম। শান্ত হও টুনি, শান্ত হও। একি, তোমার কাছে এই বাঁশগুলো এমন চকচক করছে কেন? টুনি, এগুলো সোনার বাঁশ গো, সোনার বাঁশ। কি বলছো কি তুমি? এগুলো সব সোনার বাঁশ? তাছাড়া আর কি বলছি। এবার যে আমাদের আর কোনো কষ্ট থাকবে না গো, কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ গো, আমরা অন্যদেরকেও সাহায্য করতে পারবো। এরপর টোনা সোনার বাঁশ বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। সকল গরিবদেরকে টোনা নানান ভাবে সাহায্য করতে শুরু করে।